নমস্কার শ্রোতি বন্ধুরা, নানা রঙের গল্পের আসরে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুপ্রতিম সরকারের লেখা রহস্য গল্প এভাবেও মেরে ফেলা যায়। উফ, কি একটা ফুটিয়ে দিয়ে চলে গেল। পাঞ্জাবির হাতা ততক্ষণে গুটিয়ে ফেলেছেন বছর 20 যুবক। পরীক্ষা করছেন ডান হাতের ওপরের দিকের ক্ষতচিহ্ন। পিন ফোটালে যেমন হয়, জ্বালা করছে বেশ। সে বহুকাল আগের কথা। বেলা 2:30 তখন। হাওড়া স্টেশনের গড়পড়তা দুপুর দ্রুত রওনা দিচ্ছে বিকেলের দিকে, ভারী ব্যস্ত সমস্ত ভঙ্গিতে। ভিড়ে হাঁসফাঁস স্টেশন চত্বর। যাত্রীদের লটবহর কাঁধে, কুলিদের থোড়া সাইড দিজিয়ে গা ভাই সাব, মন ভালো বা খারাপ করে দেওয়া কুঝিকঝিক রেলগাড়ির। ইঞ্জিন থেকে চলকে ওঠা ধোঁয়া পাক খেতে খেতে ঊর্ধ্বমুখী। অমুক নম্বর প্ল্যাটফর্ম থেকে তমুক ট্রেন একটু পরেই পাড়ি দেবে গন্তব্যে, ঘোষণা মিনিটে মিনিটে। সন 1933, তারিখ 26শে নভেম্বর। স্টেশনের চলতি ফিরতি ভিড়ের নজর কাটছে পাকুড়ের জমিদার বাড়ির কনিষ্ঠ পুত্র অমরেন্দ্রচন্দ্র পাণ্ডের ঘরে ফেরার আয়োজন। পাত্র মিত্র অমাত্যের দল এসছে স্টেশনে। ছোটোখাটো শোভাযাত্রাই বলা চলে। অমরেন্দ্রের সঙ্গে যাবেন সহদরা বনবালা, বিশেষ ঘনিষ্ঠ কমলাপ্রসাদ পাণ্ডে, অশোক প্রকাশ মিত্র এবং আরও অনেকে এসেছেন বন্ধুকে ছাত্রে। বৈমাত্রেয় দাদা বিনয়েন্দ্রও উপস্থিত। ট্রেন ছাড়ব করছে। অমরেন্দ্র বনবালাকে ঘিরে জটলা। বিদায় সম্ভাষণের পালা চলছে। হঠাৎই উল্টো দিক থেকে একটি লোক, গায়ে খদ্দরের ময়লা চাদর, দ্রুত পায়ে হেঁটে এসে অমরেন্দ্রকে হালকা ধাক্কা দিয়ে কেউ কিছু বোঝার আগেই নিমিষে মিলিয়ে গেল ভিড়ে। আর অমরেন্দ্রর মুখ থেকে ছিটকে বেরোলো যন্ত্রণা। উফ, কি একটা ফুটিয়ে দিয়ে চলে গেল। আজ যে মামলার কথা, যখনকার কথা, পাঠক পাঠিকাদের সংখ্যাগরিষ্ঠের জন্মই হয়নি নিশ্চিত। প্রায় 85 বছর আগের ঘটনা এই মামলা বিরলতমের পর্যায়ভুক্ত। আজও আলোচিত হয় দেশ বিদেশের অপরাধ বিষয়ক লেখালেখিতে, গবেষণায়। বলা হয় ওয়ান অফ দ্য ফার্স্ট কেসেস অফ ইন্ডিভিজুয়াল বায়োটেরিজম ইন মডার্ন ওয়ার্ল্ড হিস্ট্রি। কি বাংলা হয়? জীবাণু অস্ত্রে ব্যক্তি হত্যা? জুৎসই হলো না মোটেই। না হোক, ঘটনার বিবরণে আসি। যা পড়লে মনে হতে বাধ্য এভাবেও মেরে ফেলা যায়। পাকুড় হত্যা মামলা, টালিগঞ্জ থানা, কেস নম্বর 67, ধারা ভারতীয় দণ্ডবিধির তারিখ 17/2/34, 302/120 খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্র। অনেকে শুনেছেন এই মামলার কথা, বিস্তর লেখাও হয়েছে এ নিয়ে, ইন্টারনেটেও পাবেন। তবে অধিকাংশ বিবরণী নানা ভাষা, নানা মত, নানা অনুমান। বিভ্রান্তির অবকাশ অনেক। রইল প্রামাণ্য ঘটনাপ্রবাহ কেস ডায়েরি থেকে। সযত্নে যা রক্ষিত আছে উত্তর কলকাতার আচার্য প্রফুল্লচন্দ্র রোডে আমাদের সংগ্রহশালায়। পাকুড়ের অবস্থান ঝাড়খণ্ডের উত্তর পূর্বে, সাঁওতাল পরগনায়। বহুদিন সাহেবগঞ্জ জেলার প্রশাসনিক কেন্দ্রস্থল ছিল। স্বতন্ত্র জেলার মর্যাদা মিলেছে 94-এ। দেশের মানচিত্রে পাকুড় বিখ্যাত ব্ল্যাক স্টোনের জন্যে। উত্তরে সাহেবগঞ্জ, দক্ষিণে দুমকা, পশ্চিমে গোদ্দা জেলা আর পূর্বে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম। প্রাক স্বাধীনতা আমলে দেশের অন্যতম ধনাঢ্য জমিদারির মালিকানা ছিল পাকুড়ের পাণ্ডে পরিবারের। সব সময়ের বংশলতিকার যেটুকু প্রয়োজন কাহিনীর স্বার্থে বলে নিই। কুমার প্রতাপেন্দ্রচন্দ্র পাণ্ডের 2 স্ত্রী ছিলেন, দুজনেই পরলোকগতা। প্রথম পক্ষের পুত্র বিনয়েন্দ্র, কন্যা কাননবালা। এক পুত্র এক কন্যা দ্বিতীয় পক্ষেও, অমরেন্দ্র আর বনবালা। প্রতাপেন্দ্রের দাদা গত হয়েছেন, যার নিঃসন্তান স্ত্রী বর্তমান রানী সূর্যবতী দেবী। অমরেন্দ্রর মাতৃবিয়োগ হয়েছিল জন্মের 2 বছরের মধ্যেই। সন্তানহীনা সূর্যবতী মাতৃস্নেহে লালন করেছিলেন শিশু অমরেন্দ্রকে। কুমার প্রতাপেন্দ্র আর রানী সূর্যবতীর মধ্যে সমান ভাগাভাগি হয়েছিল জমিদারির বিষয় সম্পত্তি। জমিদারির বার্ষিক আয় ছিল লাখখানেকের ঢের বেশি। সে যুগের নিরিখে কুবেরের বিষয় আশয় প্রায়।
প্রতাপেন্দ্র মারা গেলেন 1929-এ। অমরেন্দ্র ও বিনয়েন্দ্রের মধ্যে সম্পত্তির সমবণ্টন করে দিয়েছিলেন উইলে। অমরেন্দ্র তখনও নাবালক, বছর 15-র কিশোর। স্কুলের পাঠ শেষ করবেন কিছুদিনের মধ্যে। বিনয়েন্দ্রের বয়স তখন 22, দায়িত্ব ছিল সম্পত্তির দেখাশোনার। বিনয়েন্দ্র ছিলেন ইন্দ্রসুখে আচ্ছন্ন মানুষ, জীবন দর্শন সহজ, মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নয়। নানাবিধ দুর্লক্ষণ ছিল মেজাজের। দিনরাতের অধিকাংশ সময় জলপথেই থাকতে পছন্দ করতেন। উদ্দাম নারীসঙ্গ স্বভাবগত। নিয়মিত নিশিযাপন বালিকাবালা এবং চঞ্চলা নামে 2 রক্ষিতা সাহচর্যে। প্রমোদবিলাসে মাঝে মধ্যে পাড়ি দিতেন বোম্বাই। রূপালী পর্দার রংবাহারে বরাবরের আকর্ষণ। সংযম এবং শৃঙ্খলা দুয়ের সঙ্গেই সম্পর্ক ত্যাগ করেছিলেন কৈশোরেই। অমরেন্দ্র ভিন্ন মেরুর বাসিন্দা, ভদ্র, নম্র, পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী, উচ্চশিক্ষায় আগ্রহী, নিয়মিত শরীরচর্চাও করেন, স্বভাবগুণে প্রবল জনপ্রিয় প্রজাকুলে, ছোটবাবু বলতে অজ্ঞান পাকুড়ের আবাল বৃদ্ধ বনিতা। স্কুলের পাঠ চুকিয়ে অমরেন্দ্র ভর্তি হলেন পাটনা কলেজে। পড়াশোনার খরচ নিয়মিত পাঠাতেও প্রায় গড়িমসি করতেন বিনয়েন্দ্র। অমরেন্দ্রর 18-র চৌকাঠে পা দিলেন 4th ইয়ারে এবং সাবালকত্ব প্রাপ্তির পরই সম্পত্তির অংশের দায়িত্ব বুঝে নিতে চিঠি লিখলেন বিনয়েন্দ্রকে। সেটা 1932 সাল। রানী সূর্যবতী থাকতেন দেওঘরে। সব খবরই পেতেন বিনয়েন্দ্র টালমাটাল জীবনধারার। তিনিও পরামর্শ দিলেন অমরেন্দ্রকে যথাসম্ভব দ্রুত বিষয় সম্পত্তি বুঝে নেওয়ার। মাত্রা ছাড়া ভোগবিলাসে অবধারিত টান পড়বে, তাই বৈমাত্রীয় ভাইকে তার প্রাপ্য অংশ দিয়ে দেওয়ার বিনয়েন্দ্রের অনীহা ছিল স্বাভাবিক। কিন্তু আইন তো আর অনীহার অনুগত নয়। অমরেন্দ্রকে বুঝিয়ে দিতে হলো প্রাপ্য অর্ধাংশ এবং হস্তান্তরের প্রক্রিয়ায় 2 ভাইয়ের মধ্যে যথেষ্ট তিক্ততা উৎপন্ন হলো। বিস্তর চিঠিচাপাটি, তপ্ত বাক্য বিনিময় সব। পুজোর ছুটিতে অমরেন্দ্র বেড়াতে গেলেন দেওঘরে রানী সূর্যবতীর কাছে। বিনয়েন্দ্র এলেন কিছুদিন পরে। উঠলেন দেওঘরেরই অন্যত্র, বাড়ি ভাড়া করে। এক সন্ধে বিনয়েন্দ্র বললেন, চল বাবু। অমরেন্দ্রর ডাকনাম। একটু বেরিয়ে আসি। বেরোনো হলো সান্ধ্য ভ্রমণে। হঠাৎই বিনয়েন্দ্র বললেন, তোর জন্য একটা জিনিস এনেছি কলকাতা থেকে, এই দেখ। বলেই পকেট থেকে বার করলেন শৌখিন নাকে আটা চশমা। একরকম জোর করেই পরিয়ে দিলেন ভাইকে। পরানোর সময় নাকে প্রয়োজনের চেয়ে বেশি ব্যথা পেলেন অমরেন্দ্র। ছড়েও গেল একটু। নাকে চাপটা কি একটু বেশি দিয়েছিল দাদা? একটু খট কাজে লাগেনি অমরেন্দ্রর এমনটা নয়। বন্ধুদের জানিয়েও ছিলেন, বলেছিলেন সূর্যবতীকেও। সকলেই কিঞ্চিত অস্বস্তি বোধ করেছিলেন শুনে। অস্বস্তি আশঙ্কায় পরিণত হলো যখন দিন 3 পরে মুখের একটি দিক ফুলে গিয়ে প্রায় অবশ হয়ে গেল অমরেন্দ্রের। বিনয়েন্দ্র তার আগেই ফিরে এসছেন কলকাতায়। পারিবারিক চিকিৎসককে খবর দেয়া হলো। তিনি দেখে শুনে বললেন, টিটেনাসের সংক্রমণ। অ্যান্টিটিটেনাস প্রতিষেধক চালু হলো প্রথামাফিক। চিকিৎসা চলাকালীনই বিনয়েন্দ্র দেওঘরে পাঠালেন তার পরিচিত এক তরুণ ডাক্তারকে। নাম তারানাথ ভট্টাচার্য, কথাবার্তায় চৌকস। এসেই প্রস্তাব দিলেন মরফিন ইঞ্জেকশন দেওয়ার। ততদিনে দেওঘরের একাধিক চিকিৎসক দিন রাত পর্যবেক্ষণে রেখেছেন অসুস্থ অমরেন্দ্রকে। কেউই মানলেন না তারানাথের পরামর্শ। বিনয়েন্দ্র ছিলেন গভীরতম জলের মাছ। নিজেই চলে এলেন দেওঘরে। সঙ্গে তুলনায় অভিজ্ঞ এক চিকিৎসক, ডাক্তার দুর্গারতন ধর, যিনি চিকিৎসাবিদ্যার ব্যাপারে প্রভূত জ্ঞান বিতরণ করে চিকিৎসকদের রাজি করিয়ে ফেললেন একটি ইঞ্জেকশন দিতে, যেটি নিজেই সঙ্গে করে এনেছেন কলকাতা থেকে। দেয়া হলো ইঞ্জেকশন। কলকাতায় রোগী দেখা জরুরি প্রয়োজনের অজুহাতে ডাক্তার ধর আধ ঘন্টা পরে কলকাতার ট্রেন ধরলেন, সঙ্গী বিনয়েন্দ্র। এদিকে ইঞ্জেকশন দেওয়ার ঘণ্টাখানেক পরই আচমকা দ্রুত শারীরিক অবনতি হতে শুরু করল অমরেন্দ্রর। প্রায় অচৈতন্য, রক্তচাপ যখন তখন অগ্রাহ্য করছে বিপদসীমা। এই যায় সেই যায় অবস্থা। সে যাত্রা কোনো ক্রমে সামাল দিলেন ডাক্তাররা। কয়েকদিন পর বিনয়েন্দ্র ফের উদয় হলেন দেওঘরে।
ভাই কেমন আছে দেখার অছিলায়। সঙ্গে এবারও সেই ডাক্তার ধর এবং আরও একজন, ডাক্তার শিবপদ ভট্টাচার্য। ঢের শিক্ষা হয়েছে ততদিনে অমরেন্দ্রর বন্ধু বান্ধব শুভান্যুধ্যায়ীদের। সূর্যবতীও কড়া নির্দেশ জারি করেছেন বিনয়েন্দ্রকে দেওঘরের বাড়িতে ঢুকতে না দেওয়ার। দেয়া হলও না। নিষ্ফলা বাদানুবাদের পর বিনয়েন্দ্র 2 সঙ্গী চিকিৎসক সহ ফিরে গেলেন কলকাতায়। অমরেন্দ্র শরীর স্বাস্থ্য চিন্তায় ফেলল সূর্যবতীকে। যে ছেলের ছোটবেলার অভ্যেস ভোর 5টায় উঠে শরীরচর্চা, সে বেলা 10টার আগে এখন বিছানাই ছাড়তে পারে না দুর্বলতার জোরে। বছর ঘুরে তখন 1933। অমরেন্দ্রকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো সুচিকিৎসার প্রয়োজনে। হরিশ মুখার্জি রোডের একটি বিশাল বাড়ি ভাড়া করা হলো। খবর দেয়া হলো সেই কিংবদন্তি চিকিৎসককে, যার নামে কলকাতার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল। সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার নীলরতন সরকার রোগী দেখে ওষুধপত্র দিলেন, সঙ্গে পরামর্শ কিছুদিন কাজকর্মের চিন্তা সম্পূর্ণ দূরে রেখে বাইরে কোথাও ঘুরে আসার। অমরেন্দ্র চেঞ্জে গেলেন ভুবনেশ্বরে, কিন্তু অবস্থার তেমন উন্নতি হলো না। মাথা ঘোরে, অল্পেই ক্লান্ত হয়ে পড়েন, খিদে কমে গিয়েছেন। বই পড়তে ভালোবাসতেন খুব, সেই ইচ্ছেও যেতে বসেছে। বন্ধুরা নতুন বই পাঠালে 2-4 পাতা উল্টেই রেখে দেন। মাস কয়েক পর ভুবনেশ্বর থেকে ফিরে এলেন পাকুড়ে। ভগ্ন শরীরেই জমিদারির কাজকর্ম দেখাশোনা শুরু করলেন সাধ্যমতো। বিনয়েন্দ্র এই সময়টা শান্তশিষ্ট দিন যাপন করছিলেন। ভাবার কারণ নেই কোনো। দুরাত্মার ছলের অভাব হয় না, ছকেরও না। চক্রান্ত শেষ অঙ্ক অভিনীত হল 33শে নভেম্বর। 18 তারিখ পাকুড়ের বাড়িতে সূর্যবতী দেবী টেলিগ্রাম এলো অমরেন্দ্রর নামে, কলকাতায় শীঘ্র আসিও, রাজস্ব সংক্রান্ত আইনি আলোচনা রহিয়া। পত্রপাঠ কলকাতা রওনা দিলেন অমরেন্দ্র এবং গিয়ে আবিষ্কার করলেন টেলিগ্রামটি ভুয়ো। সূর্যবতী আদৌ আসেননি কলকাতায়, তার বার্তাটি তার নয়। অমরেন্দ্র সব জানালেন সূর্যবতীকে। দুজনেই সহমত হলেন এই অপকর্ম বিনয়েন্দ্রের। জ্যাঠাইমা সূর্যবতী আদরের বাবুকে সতর্ক করে দিলেন, কাছে ফিটে ঘেঁষতে দিবি না দাদাকে। অমরেন্দ্র সরাসরি জানতে চাইলেন দাদার কাছে টেলিগ্রামের ব্যাপারে। বিনয়েন্দ্র অম্লান বদনে অস্বীকার করলেন। এরই মধ্যে বিনয়েন্দ্র একাধিকবার ব্যর্থ করেছেন 2 পুত্রের জয়েন্ট অ্যাকাউন্টে প্রতাপেন্দ্র রেখে যাওয়া 2 লাখ টাকার সিংহভাগ অমরেন্দ্রর অজ্ঞাতে সই জাল করে তুলে নেওয়ার। সবই জানতে পেরেছিলেন অমরেন্দ্রর পারিবারিক উকিলের মাধ্যমে। এ নিয়েও বচসা হলো খানিক। 25শে নভেম্বর 1933। পরের দিন অমরেন্দ্রর কলকাতা থেকে পাকুড় ফিরে যাওয়ার কথা দুপুরের ট্রেনে। সন্ধেবেলা অমরেন্দ্রর কলকাতার অস্থায়ী বাসস্থানে এসে হাজির বিনয়েন্দ্র। সব তিক্ততা ভুলে গিয়ে হঠাৎই যেন স্নেহশীল বরদাদার ভূমিকায়। কথায় কথায় স্মৃতিচারণ করছেন শৈশব কৈশোরের। কিঞ্চিতই ঘন ঘনই গলা বুঝে আসছে কান্নায়। তুই আমাকে ভুল বুঝিস না বাবু, শরীরের যত্ন নিস ভাই। অমরেন্দ্র দাদার চরিত্র জানতেন। কুম্ভীরাশ্রুতে বিচলিত হওয়ার কারণ দেখলেন না কোনো। বিনয়েন্দ্র যাওয়ার আগে কথায় কথায় জেনে নিলেন পরদিন ভাইয়ের ট্রেন কখন। 26শে নভেম্বর। স্টেশনে অমরেন্দ্র এবং আত্মীয় বান্ধবরা একটু অবাকই সহাস্য বিনয়েন্দ্রকে দেখে। কেউ কেউ বললেনও, এ আপদ এখানে কেন? অমরেন্দ্র নিরস্ত করলেন উত্তেজিত সজ্জনদের। যতই কুচক্রী হন, বইমাত্রেও দাদা হলেও দাদা তো। স্টেশনে এসেছেন, ওভাবে বিদেয় করে দেওয়া যায়? এরপরে অতর্কিতে উল্টো দিক থেকে খদ্দরের চাদর মুড়ি অপরিচিতের দ্রুত ধাক্কা দিয়ে অন্তর্ধান। গাড়ি ছাড়ার পূর্ব মুহূর্তের সে ঘটনা বলেছি শুরুতে। পাঞ্জাবির হাতা তুলে অমরেন্দ্র দেখালেন ক্ষতচিহ্ন। আপাত দৃষ্টিতে মারাত্মক কিছু নয়, কিছুটা তরল পদার্থ পিন ফোটানোর জায়গা থেকে চুইয়ে পড়ছে পাঞ্জাবিতে। ট্রেন ছাড়তে তখন বাকি মিনিট 5। সহদারা বনবালা উদ্বিগ্ন হয়ে পড়লেন। অমরেন্দ্রর বন্ধু কমলাপ্রসাদ এবং অন্যরাও বললেন, ডাক্তার দেখিয়ে নেওয়া যাক, 2 দিন পরই না হয় পাকুড় যাওয়া যাবে। বিনয়েন্দ্র কপট উদ্বেগ দেখালেন প্রাথমিক, তারপর বললেন, এ তো সামান্য ব্যাপার, পাকুড়ে গিয়েও তো ডাক্তার দেখিয়ে নেওয়া যায়। কমলাপ্রসাদ এর প্রতিবাদ করতে গেলে বিনয়েন্দ্র মেজাজ হারালেন। আমরা পাকুড়ের জমিদার বাড়ির, এসব তুচ্ছ ব্যাপারে তোমরা সাধারণরা মাথা ঘামাতে পারো, আমরা নয়।
অমরেন্দ্রর কিছু জরুরি কাজও ছিল পরের দুদিনে। ভাবলেন ডাক্তার দেখিয়ে নেব বাড়ি ফিরে। বনবালাকে নিয়ে উঠে বসলেন পাকুড়গামী ট্রেনে এবং মারাত্মক ভুল করলেন। ভাই বোন যখন ট্রেনে বিকেলের জলযোগ সারছেন, কথোপকথন হলো এই রকম: দাদা ভাই, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। কেন রে? না, ওই পিন ফোটানোর ব্যাপারটা মনটা খচখচ করছে। ও কিছু না, পকেট মারটার হবে। ছোট খুঁটটুর ছিল হয়তো হাতে। খুঁড়ে অমন দাগ হয়? আমি লোকটাকে আগে কোথাও যেন দেখেছি, মনে করতে পারছি না কিছুতেই। যা, কি যে বলিস, তুই আবার কোথায় দেখলি? না রে, দেখেছি কোথাও, একদম এক চেহারা। চেহারাটা তো আমিও দেখলাম। বেঁটে মিশকালো, গায়ে খদ্দরের চাদর ছিল, পায়ে চপ্পল। দাদাভাই, মনে পড়েছে, আমরা গত সপ্তাহে যখন পূর্ণ থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলাম, ওই লোকটা টিকিট কাউন্টারের সামনে ঘোরাঘুরি করছিল। আরে ধুর, তোর মনের ভুল, বেশি ভাবিস না তো। বনবালার আশঙ্কা যে অমূলক ছিল না বোঝা গেল পরের দিনই। প্রবল অসুস্থ হয়ে পড়লেন অমরেন্দ্র। 28 তারিখ রাত্রে ফিরিয়ে আনা হলো কলকাতায়। এবার উঠলেন রাসবিহারী অ্যাভিনিউয়ের একটা ভাড়া বাড়িতে। ডাকা হলো আর এক প্রবাদপ্রতিম চিকিৎসককে, ডাক্তার নলিনী রঞ্জন সেনগুপ্ত। অবস্থা দেখে ডাক্তারবাবু ব্লাড কালচার করতে বললেন অবিলম্বে। ডান দিকের বাহুমূল ততক্ষণে ফুলে উঠেছে অমরেন্দ্রর। জ্বর নামছেই না 105 ডিগ্রির নিচে। কষ্ট পাচ্ছেন প্রচণ্ড। রক্তচাপ হোক বা হৃৎস্পন্দন, প্রতি ঘন্টায় একটু একটু করে চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। 3রা ডিসেম্বর সন্ধ্যায় অমরেন্দ্র জ্ঞান হারালেন। 4ঠা ডিসেম্বর সকালে প্রাণ। ব্লাড কালচারের রিপোর্ট এলো পরদিন, যার সারাংশ পড়ে স্তম্ভিত হয়ে গেলেন ডাক্তাররা। মৃতের রক্তে পাস্তুলেরা পেস্টিস ব্যাকটেরিয়া সংক্রমণ, যা শরীরে ঢুকলে প্লেগে আক্রান্ত হওয়া অনিবার্য। প্লেগের মারণ বলেই প্রাণনাশ অমরেন্দ্রর, সংশয়ের অবকাশ নেই তিলমাত্র। রোগভোগে আপাত স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্ত হলো না, দাহ হলো নিয়ম মাফিক। মুখাগ্নি করলেন বিনয়েন্দ্র, কেঁদে ভাসালেন। ওই কুনাট্য সহ্য করতে হলো অমরেন্দ্রর ঘনিষ্ঠদের, যাদের আগাগোড়াই সন্দেহ ছিল বিনয়েন্দ্রের ওপর। পিন ফোটানোর ঘটনা নিশ্চয়ই বিনয়েন্দ্রের মস্তিষ্ক প্রসূত। দৃঢ় বিশ্বাস ছিল অমরেন্দ্রর বন্ধুদের, কিন্তু প্রমাণ কই? সন্দেহের বশে তো আর কাউকে ফাঁসি কাটে চড়ানো যায় না। স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা এক যুবকের অকাল মৃত্যু, তাও প্লেগে। চিন্তায় পড়ে গেলেন কলকাতার চিকিৎসক মহল। দিকপাল ডাক্তাররা শেষ সময় চিকিৎসা করেছিলেন, কথা বলেছিলেন অমরেন্দ্রর আত্মীয় বন্ধুদের সঙ্গে। নথিবন্দি করেছিলেন দিন কয়েক আগের পিন ফোটার ঘটনা এবং পরবর্তী সমস্ত রোগ লক্ষণ। গোলমাল আছে কিছু। চিকিৎসক দল আন্দাজ করছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞতায়। ডাক্তাররা শতপ্রণোদিত হয়েই 12ই ফেব্রুয়ারি এক ঝাঁক প্রশ্ন পাঠালেন ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের কাছে। প্লেগের ব্যাসিলি কি হাইপোডার্মিক নিডলের মাধ্যমে শরীরে প্রবেশ করানো যায়? গেলে কত পরিমাণে? যতটা যায় ততটা কি প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য যথেষ্ট? এছাড়া আরও বেশ কিছু টেকনিক্যাল খুঁটিনাটি। বিস্তারিত উত্তর এলো 4 দিন পর, 16 তারিখ। বলা হলো এই মৃত্যু অস্বাভাবিক, ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটানো হয়েছে। স্বাভাবিক নিয়মে এ জিনিস ঘটেনি, অতএব হোমিসাইডাল ডেথ, খুন। এবং যে ব্যাসিলি ঘটিত মৃত্যু, তা কলকাতায় পাওয়া যায় না, একমাত্র বোম্বাইতেই মেলে, হকিন ইনস্টিটিউটে। অমরেন্দ্র বন্ধুরা কিন্তু হাল ছাড়েননি দাহকার্য সাঙ্গ হওয়ার পরও। ট্রপিক্যালের রিপোর্ট আসার 1 মাস আগেই ঘটনার সবিস্তার বিবরণ সমেত কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের কর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। সঙ্গে ছিলেন পাকড় জমিদারির পারিবারিক উকিল। অভিযোগ দায়ের করার মতো নথিপত্র ছিল না হাতে, তাই কেস নথিবদ্ধ করা হয়নি তখনও। কিন্তু পুলিশ গোপন অনুসন্ধান এবং নজরদারি চালু হয়েছিল বিনয়েন্দ্র এবং তারানাথের গতিবিধির ওপর। গোয়েন্দারা নিয়মিত যোগাযোগ রাখছিলেন প্রাক মৃত্যু চিকিৎসা যারা করেছিলেন সেই ডাক্তারদের সঙ্গে। অলিখিত তদন্ত একরকম শুরুই হয়ে গিয়েছিল। 16ই ফেব্রুয়ারি ট্রপিক্যাল মেডিসিনের রিপোর্ট আসা মাত্রই কমলাপ্রসাদ টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন। 5 জন অভিযুক্ত,
বিনয়েন্দ্রচন্দ্র পাণ্ডে, ডাক্তার তারানাথ ভট্টাচার্য, ডাক্তার শিবপদ ভট্টাচার্য, ডাক্তার দুর্গারতন ধর এবং সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে স্টেশনে পিন ফুটিয়েছিল। এফআইআর হয়েছে খবর পাওয়া মাত্র পালালেন বিনয়েন্দ্র। পালিয়ে যাবেন কোথায়? নজরদারি তো ছিলই অষ্টপ্রহর। গ্রেপ্তার করা হলো সে রাতেই আসানসোল স্টেশনে ট্রেনের কামরা থেকে। ডাক্তার ধরা পড়লেন পরের দিন, তারানাথ আরও একদিন পরে। 18 ফেব্রুয়ারির সকালে, ডাক্তার শিবপদ ভট্টাচার্য মাসখানেক পর 24শে মার্চ। কিন্তু যে লোকটি পিন ফুটিয়েছিল, বেঁটে কালো খদ্দরে চাদরমুড়ি দেওয়া অপরিচিত, বিনয়েন্দ্র স্বীকার করলেন তিনিই লোকটাকে পূর্ণ থিয়েটারে পাঠিয়েছিলেন অমরেন্দ্রকে চিনে নিতে। কিন্তু লোকটির নাম ঠিকানা একবার এক রকম বলে চললেন। কোথাও খোঁজ মিলল না হাজার চেষ্টাতেও। ছবি টবি আঁকিয়ে সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরেও না। দুটো সম্ভাবনা ছিল। এক, প্রচুর টাকা পয়সা দিয়ে আততায়ীকে চলে যেতে বলেছিল বিনয়েন্দ্র ভিন রাজ্যের কোনো প্রত্যন্ত এলাকায়, যেখান থেকে খুঁজে পাওয়া দুঃসাধ্য। 2, ঘটনার পর বিনয়েন্দ্রের লোক লাগিয়ে পৃথিবী থেকেই সরিয়ে দিয়েছিলেন আততায়ীকে, যাতে ভবিষ্যতে ব্ল্যাকমেলের আশঙ্কাও নির্মূল করে দেওয়া যায় চিরতরে। দ্বিতীয়টাই সম্ভবত ঘটেছিল, ধারণা হয়েছিল তদন্তকারীদের। জিজ্ঞাসাবাদে অমরেন্দ্র হত্যার পরিকল্পনা যা জানা গেল তা ঘোর লজ্জায় ফেলে দেবে যে কোনো রুদ্ধশ্বাস গোয়েন্দা কাহিনীকে। ভাবুন একবার, প্রায় 1 শতক আগে স্থির মস্তিষ্কে এক বছর 30-এর যুবক ব্যাকটেরিয়ায় আক্রমণ ঘটিয়ে ভাইকে খুনের প্ল্যান করছে। শরদিন্দুর উপন্যাসে সাইকেল থেকে নিক্ষিপ্ত গ্রামাফোন পিন বা সজারুর কাঁটা দিয়ে খুনের কাহিনী বহু পঠিত। বাস্তবের বিনয়েন্দ্রের কুকর্মের অভিনবত্ব তুলনায় ঢের বেশি কুটো বুদ্ধির সন্দেহ নেই কোনো। সম্পত্তির ন্যায্য প্রাপ্য অমরেন্দ্র দাবি করার দিন থেকেই বিনয়েন্দ্র ঘুঁটি সাজাতে শুরু করেন ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। নাকে আটা চশমার মাধ্যমে টিটেনাস সংক্রমণের চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন আরও প্রাণঘাতী কিছুর সন্ধানে মনোযোগী হলেন বিনয়েন্দ্র। ষড়যন্ত্রের শরিক হলেন তারানাথ, যিনি আদপে ডাক্তারই নন, ভুয়ো ডাক্তার সে যুগেও ছিল। কর্নওয়ালিস স্ট্রিটে ক্যালকাটা মেডিকেল সাপ্লাই কনসার্ন নামে এক ল্যাবরেটরিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সেই সুবাদে অসুখ বিসুখ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছিল। তারানাথই বুদ্ধি দিলেন ঘাতক হিসাবে প্লেগ অব্যর্থ। কিন্তু ভাবলেই তো হলো না, প্রয়োগের উপায়। তার চেয়েও জরুরি, প্লেগের ব্যাসিলি পাওয়া যাবে কোথা থেকে, কে দেবে? বোম্বাইয়ের হফকিন ইনস্টিটিউটের গবেষণাগারে শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত হলো। হফকিন ইনস্টিটিউট ফর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড টেস্টিং স্থাপিত হয়েছিল 1899 সালে বোম্বাইয়ের পারেল অঞ্চলে। প্রতিষ্ঠাতা ডক্টর ওয়ালডেমার মর্ডিকাল হফকিন শুরুতে নাম রেখেছিলেন প্লেগ রিসার্চ ল্যাবরেটরি। তারানাথ টেলিগ্রাম করে ইনস্টিটিউটে জানালেন তার ট্রপিক্যাল মেডিসিনে ডিপ্লোমা রয়েছে, ব্যাকটেরিয়াবাহিত রোগ নিয়ে গবেষণা করছেন, প্লেগ ব্যাসিলি প্রয়োজন। ইনস্টিটিউট উত্তরে জানালো কলকাতা সার্জন জেনারেলের সুপারিশ পাঠালে বিবেচনা করে দেখা হবে আর্জি। কিন্তু কে দেবে অজ্ঞাত কুলশীল তারানাথকে ওই মহার্ঘ সুপারিশপত্র? আর কেনই বা দেবে? তাহলে ডাক্তার শিবপদ ভট্টাচার্য ও ডাক্তার দুর্গারতন ধরের সঙ্গে ফের যোগাযোগ করলেন বিনয়েন্দ্র তারানাথ। যথেষ্ট অর্থের প্রতিশ্রুতির বিনিময় 2 চিকিৎসকও যোগ দিলেন প্লেগ পরিকল্পনায়। ডাক্তার ভট্টাচার্য দীর্ঘ সুপারিশ পাঠালেন তারানাথের হয়ে। উত্তর এলো নেতিবাচক। বিনয়েন্দ্র তবু অদম্য। একাধিকবার বোম্বাই গেলেন, সরকারিভাবে সুবিধে করতে পারলেন না। মরিয়া চেষ্টায় ইনস্টিটিউটের 2 ডাক্তারকে বিপুল অঙ্কের টাকার প্রলোভন দেখালেন লাগাতার। বিলাসবহুল সিভিউ হোটেলে ব্যবস্থা করলেন যথেচ্ছ বিনোদনের। দিনের পর দিন 2 ডাক্তার প্রলোভনে নথি স্বীকার করলেন শেষমেশ, কিন্তু লিখিত প্রমাণ রাখলেন না। সম্পূর্ণ বেসরকারিভাবে বিনয়েন্দ্র তারানাথের কাছে পৌঁছল লাইভ প্লেগ কালচারের ভায়াল। সেটা 7ই জুলাই 1933। তারানাথকে সুযোগ করে দেওয়া হলো বোম্বাইয়ের প্লেগ হসপিটালে ব্যাকটেরিওলজিস্ট পরিচয় পরীক্ষা নিরীক্ষার। সাদা ইঁদুরের ওপর ব্যাকটেরিয়া বিষ প্রয়োগ করে নিশ্চিত হলেন তারানাথ।
এরপর যা ঘটেছিল লিখেছি আগেই। 20 বছরের যুবকের দেহে প্লেগ ব্যাসিলি ঢুকিয়ে বিরলতম হত্যা, যা হইচই ফেলে দিয়েছিল আসমুদ্র হিমাচলে। কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর দাবি করা যাক অসামান্য তদন্ত করেছিল, যা মুক্ত কণ্ঠে তারিফ করেছিলেন জজ সাহেব তার রায়। তদন্তকারী অফিসার শুরুর দিকে ছিলেন সাব ইন্সপেক্টর শরৎচন্দ্র মিত্র, পরে ইন্সপেক্টর ML রহমান। আততায়ীকে খুঁজে পাওয়ার চেষ্টা ব্যর্থ, অদূর বা সুদূর ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনাও প্রায় শূন্য। এমন অবস্থায় বাকি ষড়যন্ত্রকারীদের শাস্তিদান নিশ্চিত করতে ভরসা শুধু অকাট্য যুক্তিতে মোটিভকে প্রমাণ করা এবং পারিপার্শ্বিক প্রমাণের জালটি এমনভাবে বোনা যাতে ওই ঘটনা পরম্পরার গতিপথ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এ কাজ যে কি ভীষণ কষ্টসাধ্য তা তদন্তকারী অফিসাররাই শুধু জানেন। মোটিভের অংশটি অবশ্য সহজসাধ্যই ছিল। অমরেন্দ্রর মৃত্যুতে বিনয়েন্দ্র যে লাভবান হতেন সেটা তো জলবৎ তরলং ছিল। পারিপার্শ্বিক প্রমাণ একত্রিত করার দুরূহ কাজটি সুসম্পন্ন করতে প্রাণপাত করেছিলেন কলকাতার গোয়েন্দারা। বিনয়েন্দ্রের বোম্বাই যাত্রার দিনপঞ্জি এবং হোটেলবাসের প্রতিটি নথি জোগাড়, রেজিস্ট্রারের হস্তাক্ষরের সঙ্গে অভিযুক্তের হস্তাক্ষর মেলানো, হফকিন ইনস্টিটিউটে যাতায়াতের প্রমাণ সংগ্রহ, তারানাথের টেলিগ্রাম এবং ডাক্তার ভট্টাচার্যের সুপারিশপত্র, যে দোকান থেকে ইঁদুর কেনা হয়েছিল সেটি খুঁজে বার করে মালিকের জবানবন্দি, যে ট্যাক্সিতে করে বোম্বাইয়ের প্লেগ হসপিটালে পৌঁছেছিলেন তারানাথ সেটিকে খুঁজে বের করা, পুঙ্খানুপুঙ্খ এমন আরও যে কত, লিখলে তালিকা দীর্ঘতর হতে থাকবে। বোম্বাইয়ের পুলিশ কমিশনার হাত বাড়িয়ে দিয়েছিলেন দরাজ সাহায্যের। নিয়মিত কলকাতার নগরপালের সঙ্গে আলোচনা করতেন তদন্তের অগ্রগতি নিয়ে। বিচার পর্বে অঢেল অর্থ ব্যয় করবেন বিনয়েন্দ্র, প্রত্যাশিতই ছিল। লাভ হয়নি যদিও। নিম্ন আদালত ফাঁসির আদেশ দেয় বিনয়েন্দ্র ও তারানাথকে। মুক্তি দেয়া হয় ডাক্তার ধর এবং ডাক্তার ভট্টাচার্যকে। উচ্চ আদালতে আপিল পেশ হয় যথানিয়মে। ফাঁসির সাজা কমে হয় কালাপানির, যাবজ্জীবন দ্বীপান্তর। বিচারক লেখেন রায় প্রবাবলি ইউনিক ইন দ্য অ্যানালস অফ ক্রাইম। মামলার নথিপত্রে লিপিবদ্ধ রয়েছে খুনের প্রস্তুতি পর্বে তারানাথকে ষড়যন্ত্রী আশ্বাস বিনয়েন্দ্রের। কেউ জানবে না কে পিন ফুটিয়েছিল। খুনি না পেলে পুলিশ কাঁচকলা করবে। সহজ হিসেব। সহজ সহজ আর থাকলো কই। প্রেক্ষিত আলাদা, ব্যঞ্জনাও বহুমাত্রিক। তবু এ কাহিনীর উপসংহারে শঙ্খ ঘোষের কবিতার লাইন ঝলকে ওঠে স্বতঃস্ফূর্ত। এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। নমস্কার।